যত কিছুই হোক না কেন, ওই ডিপোর্টেশনের ব্যাপারটা বা এক্সপulsিওনের যে বিষয়টা এটা কিন্তু হচ্ছে। আমরা অনেক ফোন পাচ্ছি এরকম যে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আমাদের স্কিন, ব্রাউন স্কিন, কালো ইত্যাদি, ইত্যাদি এই ধরনের কোনো গ্রুপ দেখলেই পুলিশ হাজির হয়ে যাচ্ছে। ডকুমেন্ট চেক করছে। ভায়োলেশন, বিশেষ করে পারিবারিক ভায়োলেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক বেশি পরিমাণ। আমি খুব রাগ করে বাচ্চাকে থাপ্পড় দিয়ে ফেলছি, আর বাচ্চা তো এই পরিবেশে অন্যভাবে বড় হয়ে গেছে, সে ইমিডিয়েটলি আমাকে কিন্তু আটকে দিল। মেরকাতোতে ঢুকলে কোনো ইতালিয়ান নাই, সব মেরকাতোর যেই যারা ভেন্ডিতরে আছে, যারা বিক্রি করে, সবাই হচ্ছে আমাদের মতো মানুষ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে শুনছিলাম আসলে 12 জনের ব্যাপার নিয়ে অনেক হাই পড়ছিল। আপনি খেয়াল করবেন ফেসবুকে গেলে 12 জন ইত্যাদি ইত্যাদি, অনেকে বলে যে গুজব, কিছুই হবে না ইত্যাদি ইত্যাদি। আপনি শুনে থাকবেন বা আমরা শুনছি অলরেডি। যত কিছুই হোক না কেন, ওই ডিপোর্টেশনের ব্যাপারটা বা এক্সপulsিওনের যে বিষয়টা এটা কিন্তু হচ্ছে। আমরা অনেক ফোন পাচ্ছি এরকম যে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অনেক সময় দেখা যায় পুলিশ, এখন আপনি দেখবেন স্টপ অ্যান্ড সার্চ যে ব্যাপারগুলো, মানে এটা হোক আপনার স্টেশনগুলোতে, এটা হোক হচ্ছে আপনার বিভিন্ন রকম পার্কে, বিভিন্ন রকম রাস্তায়, মানে যেখানে একটু আমাদের স্কিন, ব্রাউন স্কিন, কালো ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোনো গ্রুপ দেখলে পুলিশ হাজির হয়ে যাচ্ছে, ডকুমেন্ট চেক করছে। এটা করুক, যেহেতু স্টপ অ্যান্ড সার্চে এই ধরনের ব্যাপারগুলো হবে। কিন্তু ভীতি বাড়ছে, কারণ হচ্ছে আপনি খেয়াল করবেন রেমিগ্রাজিওনে নিয়ে ইতালিয়ান পলিটিশিয়ানরা, সোকল পলিটিশিয়ানরা এমনভাবে প্রেজেন্ট করছে আমরা হয়তো এই দেশে অনেক বেশি হয়ে যাচ্ছি, বা ইলিগাল ইমিগ্রান্ট বেশি হয়ে যাচ্ছে। বলতে বাধ্য হচ্ছে আসলে, যদি এরকম ঘটনা হয়েই থাকে তাহলে ওরা কেন ওদের সিস্টেমটা ঠিক করে না? আমরা যখন ডকুমেন্ট করতে যাই, আমরা ভোর 6টা থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করি আমাদের ডকুমেন্ট মানে পাওয়ার জন্য, সিরিয়াল ধরা ইত্যাদি ইত্যাদি। তার উপরে আপনার সৌজন্য জমা দেওয়ার পরে 7 মাস 8 মাস 1 বছর হয়ে যাচ্ছে, সৌজন্য আমাদের হাতে রেডি হয় না। এই যে ব্যাপারগুলো, ফ্রাস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলায়। তো এইসব জায়গাগুলো থেকে আপনি মানে বাংলাদেশি কমিউনিটির জন্য কি মেসেজ দিতে চান, যে আসলে আমাদের কিভাবে নিজেদেরকে সব জায়গাগুলো থেকে সতর্ক থাকা জরুরি আর কি? ধন্যবাদ জয়। এই বিষয়গুলো তো একটু মানে কি বলে সেন্সিটিভ ইস্যু, যে বিষয়গুলোতে বরাবরই দেখা যায় আমরা যেভাবে ভাবছি, আমরা যেভাবে বলছি, সেভাবে হয়তো অনেক সময় অনেকের সাথে নাও মিলতে পারে না। তো সেই জায়গা থেকে তারপর আমরা আমাদের জায়গা থেকে সচেতনতার ব্যাপারটা থেকে যাবে, বা আমরা সেটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তো আসলে এই যে বিষয়টার মানে মূল যে জায়গাটা আমাদের রাখতে হবে, এই যে একটা বৈষম্য তৈরি করে একটা বিভেদের জায়গা, এটা বরাবরই কিন্তু পলিটিক্যাল একটা ইস্যু থাকে, একটা কেওয়াস সৃষ্টি করে রাখা। কারণ মানুষ যখন সবাই খুব সুখে শান্তিতে থাকে, তখন সেখানে ভিতরে আবির্ভাব নয়। এবং এই সেই ভূতটা তো আমরা জানি এখন আসলে ওই ভূত না, আমাদের পৃথিবীর পলিটিক্সটাই অ্যাকচুয়ালি ভূতদের বা শয়তানদের কারখানা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি বলি, তো আমরা আসলে এই পপুলি জেনারেল যারা নর্মাল, যারা মানুষ যারা, তাদের মধ্যে কিন্তু প্রবলেম তুমি দেখবা না। তাদের মধ্যে যখন হেট্রেড তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে উপর থেকে বা সাইড থেকে এই ধরনের কি হয়, মানে প্রোপাগান্ডা বা ন্যারেটিভ তৈরি করার পরে গিয়ে তৈরি হচ্ছে, রাইট? তো ইতালিতেও কিন্তু এই গন্ধটা বাড়ছে, যে রেসিজমের গন্ধটা বাড়ছে। আগেও ছিল বা এখন বাড়ছে, কারণ এই যে ন্যারেটিভগুলো আরো বড় করে দেখা দিচ্ছে, এবং মানুষ তখন এইটাকে নিয়ে আরো বেশি করে এক্সপোজ করছে। হ্যাঁ, রিলিজনকে টেনে আনা, এক্স্যাক্টলি, ইসলামকে টেনে আনা। তো আমরা যারা ব্রাউন বা আমরা যারা অন্য স্কিনের মানুষ, তাদের সাথে ন্যাচারালি একটা বীরত্ব রয়েই যায়, তারা বেস্ট, আমরা ওস্ট, এরকম একটা বিষয়। তো এই জায়গা থেকে আমি যেভাবে বলতে চাইবো সেটা হচ্ছে, আমি যখন অন্য দেশে যাই, আমি তখন অবশ্যই আমি সেই দেশকে সম্মান করতে শিখতে হবে একদম সবার আগে। যে ওকে, আমি যদি মুসলিমও হই, তাদের ওদের মদ খাওয়া দেখে আমি নাক ছিটকাতে পারবো না। বরঞ্চ আমি ওখান থেকে উইথ ডিউ রেসপেক্ট আমি সরে আসবো। এক্স্যাক্ট। ওকে, আমার নামাজ পড়া দেখে যেন ওরা অবাক না হয়ে যায়, তো আমি এমনভাবে নামাজটা পড়া যাতে করে ওরা এটাকে ওদের ইবাদতের সাথে মিলিয়ে নিতে পারে, যে এটা তো আমাদেরও একটা ওয়ে আছে। তো এইটার জন্য যেটা মূল যে ব্যাপার, ওদের সাথে মিশতে পারাটা। কারণ তুমি অপরিচিত যে কোনো মানুষের তোমার জন্য কোনো ভীতিকর হয়, আর পরিচিত দেশে চোরও হয়,
তারপর তোমার যদি সে ভীতি তৈরি করে না, কারণ তুমি জানো সে চুরি করে, রাইট? তখন তুমি সতর্ক থাকো। তার মানে কি হচ্ছে, যত বেশি পরিচয় বাড়তে থাকে, ইন্টার কমিউনিকেশন বাড়তে থাকে, তত বেশি আমাদের কি হয়, ইন্টিগ্রেশন বাড়তে থাকে। তখন আমাদের এই বাংলাদেশিদের মাছে ভাতে বাঙালির যে একটা ট্রেন্ড, আমরা সেই গন্ধটাও পাশের বাসার ইতালিয়ানদের কাছে খুব একটা নাক ছিটকানোর কারণ হয় না, কারণ তাদের সাথে অলরেডি আমি মিশে গিয়েছি। বরং তিনি আমার বাসায় এসে খাবারটা ট্রাই করেন, কিন্তু যদি আমার ওইভাবে আমরা চিন্তা হয়ে যায়। তা আমাদের যেটা করতে হয় এখানে এসে সবার আগে, তুমি যেটা বলছো, এই যে ডিপোর্টেশনটা বা সিচুয়েশনগুলোতে নিজেকে কিভাবে আসলে আমি হ্যান্ডেল করতে হবে। সর্বপ্রথম আমি এই পরিবেশটাকে চেনা শুরু করব, ইতালি আমাকে কিভাবে একসেপ্ট করবে। ওকে, কারণ আমরা এটাও দেখি যে কিছুটা হেট্রেড থাকবে, আমরা এটাও দেখি একসেপ্টেন্সের তো অভাব দেখি না, অভাব নাই, রাইট? অসংখ্য ইতালিয়ানরা আফ্রিকানদের বিয়ে করছে, এশিয়ানদের বিয়ে করছে, খুবসাতে বসবাস করছে, এবং রিলিজিয়ন কখনোই প্রবলেম হচ্ছে না। তো আমাদের মূল জায়গাটা অ্যাকচুয়ালি ডিপোর্টেশনের যে জায়গাগুলো, তার মধ্যে এইগুলো একটা, যে আমি এখন জানি না কিভাবে নিজেকে তাদের সাথে মিলিয়ে নিব। বা একটু পজ করি, মানে আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা মানুষ, কিন্তু যদি বাংলাদেশিদের কথা বলি, আমরা কিন্তু এক একজন এক একটা বাংলাদেশ। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে আমি বাংলাদেশি হিসেবে যখন আমি আমার নিজেকে প্রেজেন্ট করব, আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে প্রেজেন্ট করব। এক্স্যাক্টলি, আপনি কন্টিনিউ করেন। চমৎকার কথা বলছো, যে আমরা কিন্তু, যেমন আমি এই কথার সাথে সহমত পোষণ করছি, যে আমার বাবাকে কেউ চেনে না, আমাকে বাঙালি হিসেবে সবাই চেনে, তা আমি আসলে একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। তো সেই যে জায়গাটা থেকে আমরা কমন যে ব্যাপারগুলো সবাই জানি, এখন সবচেয়ে বেশি যেটা মানে টপ লিস্টেড ইস্যু যদি বলি, তাহলে বলবো ধর্ম, যে ধর্মটা ইসলাম, টক অফ দ্য টাউন বলা যায়। এক্স্যাক্টলি, এবং যেখানে কিনা টেরোরিজম, এই বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে ডিপোর্টেশনের প্রথম ধাপ বলতে পারি এটা। তো আমরা যখন ধর্ম নিয়ে কথা বলবো, ধর্ম নিয়ে উৎসব করবো, বা এটা নিয়ে আমরা প্রচার করবো, তখন অবশ্যই আমাকে বেশ প্রজ্ঞা নিয়ে, বেশ ধৈর্য নিয়ে এবং উত্তম ব্যবহার দিয়ে আমাদেরকে এগুলোর দিকে খেয়াল করতে হবে। এরপরে কমন বেশ কিছু ভুল আছে, ড্রাগ একটা ব্যাপার, তারপরে ভায়োলেশন, বিশেষ করে পারিবারিক ভায়োলেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক বেশি পরিমাণ। আমি খুব রাগ করে বাচ্চাকে থাপ্পড় দিয়ে ফেলছি, আর বাচ্চা তো এই পরিবেশে অন্যভাবে বড় হয়ে গেছে, সে ইমিডিয়েটলি আমাকে কিন্তু আটকে দিল। অথবা স্ত্রীর সাথে কিছু একটা হয়ে গেল, সেই স্ত্রী ইমিডিয়েটলি গিয়ে কিছু একটা বলে ফেললো। আর পুলিশরা সবাই জানি নারী এবং শিশুর ক্ষেত্রে খুব বেশি র্যাপিড সিরিয়াস, এই জায়গায় আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এরপর আমরা আসি একটু আরেকটা বিষয়, কমন ড্রাগ, খুব কমন একটা জায়গা, এখানে আমাদের সতর্ক থাকা খুব জরুরি। মানে এখানে অ্যাকচুয়ালি যে ড্রাগ বলতে আপনি বোঝাচ্ছেন মাদক দ্রব্য। মাদক, এক্স্যাক্ট, মানে যেটা সস্তায় পাওয়া যায়, মাদক অ্যালকোহল থেকে শুরু হতে পারে, এটা এক্স্যাক্টলি। এবং আরেকটা ব্যাপার আমরা দেখি, এখানেও দেখি যে গ্রুপিং, মারামারি, গ্রুপিং, মানে ওই যে কি বলে পার্টিকুলার একটা গ্রুপ এসে মানে মারামারিতে সামিল হয়ে যাচ্ছে। শরীরের শক্তি প্রয়োগ করার যে টেন্ডেন্সি, তো আমাদের দেশে যেরকম হয়, মানে গ্রাম ভিত্তিক মারামারি একটা ব্যাপার, মানে এখানে এরকমটা না করা। এই পুরো জায়গাটা যদি সতর্ক থাকা যায়, তার ডিপোর্টেশন কমে যাবে। কারণ খুদাই কেউ রিপোর্ট করা হয় না, যে কোনো একটা ট্যাগ লাগাইতেই হয় তাকে, এবং সেই ট্যাগগুলোর মধ্যে এই যে কথাগুলো বললাম, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, তো এই জন্য আমরা সতর্ক থাকবো, যাতে করে আমরা এখনকার যে প্রজন্ম এখানে আছি, আমরা একটা যে তুমি খেয়াল করছো জানি না, যত হেট্রেড বাড়ুক না কেন, ইতালিতে কিন্তু মানুষের প্রয়োজন অনেক বেশি হয়ে গেছে। অবশ্যই ওয়ার্কিং এজের মানুষ নাই। ইতালিয়ানরা যারা কিনা ওয়ার্কিং এজে, তারা কিন্তু আর ইতালিতে থাকছে না, ওরাই তো অন্য দেশে ইমিগ্রেন্ট হয়ে চলে যাচ্ছে, এরকম হাজার। এবং আমরা রিসেন্টলি সুদের কথা সাউথে যদি শুনতে পাই, সেখানে খুব করে শুনি যে এখানে আর ইতালিয়ানরা নাই, গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে গেছে। একটু আপনাকে ইন্টারাপ্ট করি, মানে বাপ দাদার আমলের যে ব্যবসাগুলো, এটা এগ্রিকালচার থেকে, এগ্রিকালচার যে ব্যাপার, টমেটোর খ্যাত ইত্যাদি ইত্যাদি, সেই দাদার আমলের যে প্রসেসগুলো চলে আসছিল, ব্যবসাগুলো চলে আসছিল, সেই ইতালিয়ান নাতি কিন্তু আর এখন ইতালিতে নাই, সে আমেরিকাতে আমেরিকান ড্রিম নিয়ে চলে গেছে, কারণ সে আর এই ধরনের এই সস্তা কাজ করতে যায় না, এক্সপোর্ট, এই যে ব্যাপারগুলো। ইতালিতে এই একটা যদিও হেট্রেড বা এইগুলো বাড়ছে, বাট এটাও সত্য, কোনো না কোনোভাবে আমরা বেড়ে যাব, আমাদের পরিমাণটা বাড়বে, এবং আমরা আমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশনের দিকে চলে যাব। বা মনে হচ্ছে যে আমরা যদি ইতালিয়ানদেরকে আমাদের বেস্টটা দেখাতে পারি, তাহলে আমাদের লাভ হবে বলে মনে করি, যাতে করে আমরা কমিউনিটি হিসাবেও
অনেক বেশি কি ভ্যালুয়েবল হব, অনেক বেশি রেসপেক্টেড হব, এবং আলটিমেটলি একটা রেসপেক্টফুল লাইফের দিকে আমরা যেতে পারবো। আসলে যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, যেমন অনেক সময় আমরা বিভিন্ন রকম পলিটিশিয়ানদের ভিডিওগুলো দেখছি, ওরা বলার চেষ্টা করে মেরকাতোতে ঢুকলে কোনো ইতালিয়ান নাই, সব মেরকাতোর যেই যারা ভেন্ডিটরে আছে, যারা বিক্রি করে, সবাই হচ্ছে আমাদের মতো মানুষ। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের তো সরকার ফ্রিতে দিয়ে দেয় না, এই যে নাও এখন করে খাও, আমরা তো অর্জন করে নিলাম, তাই না? তো এই যে ব্যাপারটা একটু নেগেটিভ হইতে ওরা প্রচার করছে, আমরা কিন্তু আসলে অ্যাচিভ করছি। তার মানে হচ্ছে কি দিনকে দিন আমরা আসলে ইন্টিগ্রেটেড হওয়ার কারণে আমাদের জিনিসগুলো বাড়ছে দিন। এবং সবচেয়ে বড় কথা, আলটিমেটলি আমরা মানে যে মানুষই হই না কেন, ইমস তো আমাদের গায়ের রং দিয়ে চিনে না, না তা আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমাদের যারা বিদেশি ইমিগ্রান্ট, একটা বড় অংশ কিন্তু এখন ইতালিয়ান সরকারের ট্যাক্স পেয়ার। অবশ্যই। সো এটা যদি ওইভাবে দেখা যায় যে এই মানুষগুলো যদি এখন না থাকে, যেমন আমি যদি এভাবে এক্সাম্পল দিই, কল বাদান্তের সেক্টরে কোনো বিদেশি নাই, তা ইতালিয়ান এই যে যারা মানুষগুলো সব তো একদম অযত্নে মারা যায়। হ্যাঁ, অযত্নে মারা যাবে। এক্সাম্পল দিচ্ছে রেস্টুরেন্টের কথা, যদি রেস্টুরেন্ট সেক্টর থেকে বাঙালিরা সরে যায়, লাভাপিয়াত্তি নাই। সব এটা দেখে উদাহরণ দিলাম, লাভাপিয়াত্তিটা আমাদের এত বলা হয় লাভাপিয়াত্তি করে, এই না ব্যাপারগুলো ওকে নাই। তো সুতরাং তুমি যদি মনে করো ইজিপশিয়ানদের সরাই দাও, নাই কাজ হবে না। এই যে বিষয়ের উপর যদি আমরা একটু ফিল করি, তাহলে আমাদের উভয় পক্ষ থেকে ইন্টিগ্রেটেড হয়ে এই দেশটাকে, ইতালিকে আরো অনেক দুনিয়া পসিবল। স্পেনের কথায় আসি, আমরা স্পেন যেভাবে ভাবছে এখন, তারা কিন্তু ঠিক উল্টোভাবে ভাবছে এখন, যে ইমিগ্রেন্টসটাই যেন তাদের একটা আশীর্বাদ। অবশ্যই। ওকে, তো আমরা যদি ইতালিয়ানদেরকে, অবশ্যই সবাইকে বলছি না, যারা কিনা শিক্ষিত এবং সত্যিকার অর্থেই থিমটা বোঝে, তারা তো অবশ্যই বুদ্ধিমান। তো যারা কিনা এই থিমটা না বুঝে ফুদাই অযৌক্তিকভাবে চিল্লায়, তাদের ক্ষেত্রে একটু বোঝা দরকার যে আমরা কি আসলে পার্টিসিপেট করছি কিনা তাদের মতো করেই, এবং আমরা সবাই মিলেই কি ইতালিকে সুন্দর করতে পারি কিনা। ভাইয়া এই ব্যাপারটা আসলে আপনি খুব ভালো বললেন। আসলে ব্যাপার হচ্ছে এই যে ব্যাপারগুলো, এইগুলো বলার জন্য না স্পোক পার্সন দরকার হয়। যেমন আমরা আসলে যেটা এর আগের ভিডিওতে আমরা হয়তো বলার চেষ্টা করেছিলাম যে আসলে আমাদের হয়ে কথা বলবে কি, আমাদের হয়ে যারা কথা বলতে চায় তাদেরকে আমাদের আসলে উৎসাহ দেওয়া, তাদের পাশে থাকা, তারা যেন আসলে ওই পার্লামেন্ট পর্যন্ত চলে যায়, যাতে করে আমাদের হয়ে কথা বলতে পারে। যে তোমরা যে এইরকম নেগেটিভিটি ছড়াচ্ছ, আসলে রিয়েল লাইফটা এরকম। আসলে যদি চোখে আঙ্গুল দিয়ে বোঝানো যায়, আসলে ঠিকই বুঝবে, কিন্তু সেই পর্যন্ত বোঝানোর জন্য আমাদের ওই জায়গাটা তৈরি করে কাজ করতে হবে। ধন্যবাদ ভাই। আসলে এই ঘরটা আসলে দরকার ছিল। আমাদের বাংলাদেশি কমিউনিটি তো প্রচন্ড পরিমাণে ইন্টিগ্রেটেড হওয়ার চেষ্টা করে। আমরা অনেক ভাইদেরকে দেখি যে তারা আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রেস করতেছে মাশাআল্লাহ। এখন যাদের বয়স আপনি খেয়াল করবেন 22 থেকে 26-এর মধ্যে প্রচুর বাংলাদেশি ভাইরা, যারা একটা ভালো জায়গায় তৈরি হয়ে গেছে, বা একটা দোকান থেকে শুরু করে আলিমেন্টারি বলেন, ফুলের দোকান, সেলুন ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায়, তারা তো একটা সময় পরে ইতালিয়ান নাগরিকত্ব পাবে। তো এই যে ব্যাপার। ধন্যবাদ ভাই। ধন্যবাদ তোমাকে।